নমস্কার বন্ধুরা। অনেক শ্রোতা বন্ধু আমাকে ভূতের গল্প শোনানোর জন্য অনুরোধ করেছেন। তাদের অনুরোধেই আজ সকলের জন্য নিয়ে এলাম একটি ভূতের গল্প, যেটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালের 4 ফেব্রুয়ারি এবং তার মহাপ্রয়াণ ঘটে 1970 সালের 6 নভেম্বর। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ভুতুরে কামরা। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে একবার রাবড়ির মতো করে বলল, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো, শুনে টুনেও কিছু মনে হয় না। একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোখা একটা কাটা মুন্ডু খেচাত করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের ওপর হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আর এক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিসনি, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম, না, ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোখা আমি ধরতে যাবো কেন? কি দরকার আমার? ভূত ধরাটা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সাপ বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি। আমি দোস্তর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালে। বললে, আহা যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কিনা সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদের মতো গল্প বাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বললে, টেনি? তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা 1 নম্বরের ভুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দ্য গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খেয়ে গেল। নাকটাকে কিরকম যেন তেলে ভাজা সিঙ্গারের মতো করে বল্টুদা বললে, ছ যাবার আগে আমার পিঠ চাপড়ে কি সব মেফিস্টোফিলিস টিলিস বলেও গেল। কিছু বুঝতে পারলাম না। রাম ও রাম, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম, তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা বলতে থাকো। তখন বল্টুদা আরেকবার বেশ করে কান চুলকে নিলে, তারপর বলতে থাকলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। 10 দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দেয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলাম। সন্ধ্যের পর গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা ছোট 2nd ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম। শতরঞ্চি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরো প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলুম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এদের মধ্যে দুই মারোয়ারি যাত্রী অনেক লট বহন নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হলো।
ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আরো কিছু দেরি আছে, কিন্তু আমি আর বসতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। তাই রাত 10:30 বাজে, দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই কাজ। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে, কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় 8খানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলাম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিথল অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিচ্ছু নেই। জানালার অন্যদিকে তাকালুম, ঠিক এক দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরা সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডুলি পাকিয়ে উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো পেলা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চাটি হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমওয়ালা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে গিয়ে চটটা পড়ল। ঘুট করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরে কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি? হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতর সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চর খেয়ে ঘুট করে লাফিয়ে উঠল? আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে উঠতে এসেও আমার ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধ যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় ট্রেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূরে যাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল।
তারপরেই বাইরে বিটকেল ছ্যারাত ছ্যারাত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যারাত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি গেছি বলেই আমি জানালা বন্ধ করে ফেললুম। সমানে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরোলো না, খালি বুম বুম করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলে সেই ছ্যারছ্যারানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবি নি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখও যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম। আর লাল আলোটা যেন শূন্যের ভেতর থমকে দাঁড়ালো। তারপরেই ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম আজ এই ভুতুরে রেলগাড়ি কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে দোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুরে কামড়াটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে। তারপরেই সোজা হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম নাম জপ করছি, এমন সময় বাজখাই গলায় কে বললে, এ রগ! আটকে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কত্তুকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢেঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বলল, ইউরগ! তুম কোন হ্যায়? বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছালো। আবার একখানা মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামলো। আমি আকুল হয়ে বললুম, তারপর? তারপর আর কি, ভীষণ যাতা ব্যাপার। মানে মানে আবার কি, কামরাটা খারাপ। জংশন স্টেশনেই সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছড়ছড় করে আমার মুখে এসে পড়ছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, হ্যাঁ? বল্টুদা বললে, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।